হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আবু হুরায়রা শিফাত। আমি এখন এমন এক ব্যক্তির সাথে আছি, আমাদের তেঁতুলিয়ার গর্ভ, একজন প্রকৃতিপ্রেমী, আবার তিনি একজন বইপ্রেমী, আমাদের প্রিয় মামুন ভাই। তো আমাদের প্রিয় মামুন ভাইয়ের সাথে একটু পরিচয় করে দিব। ইনি হচ্ছে আমাদের সেই প্রিয় মামুন ভাই, যিনি কিনা একাধারে, ভাই কত বছর থেকে তাও আপনি এই কার্যক্রম করতেছেন? আমি একভাবে বলা যায় আমার শৈশব থেকেই প্রকৃতি পরিবেশ বইয়ের সাথে থাকা শৈশব থেকেই। তারপরেও যদি গোছালো ভাবে বলতে হয়, 2 চোখ ছাপিয়ে গেছে আমার এই গাছ নিয়ে নানান কাজগুলি। তো আজকে ভাইয়ার কাছে শুনবো, ভাইয়া হচ্ছে যে 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 কাজগুলো করে আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে ভাইয়ের কাছে শুনবো আমরা কিভাবে চাইলে আমরা ইয়ুথরা, আমরা যে যুব সমাজ আছি, কিভাবে আমরা পরিবেশের জন্য ভালো কিছু করতে পারি, ভাইয়ের কাছে শুনবো। তো ভাইয়াকে বলার জন্য আমি অনুরোধ করতেছি, ভাইয়া কিছু বলে। তো ধন্যবাদ। এখন বলা যায় যে আমরা যেমনটা বলেছি পড়েছি যে আমাদের চারপাশটাই পরিবেশ। আমরা হয়তো আমাদের শিশুকালে এইভাবে লিখে স্কুলে নম্বর পেয়েছি, কিন্তু আমরা তার বাস্তবে আমরা তার বিপরীত, মানে আমরা ভুলে যাই যে আসলে আমরা কোথায় আছি, কোথায় যাচ্ছি। আমরা লাগাম টানতে পারছি না। আমরা নিজেরাই প্রত্যেকেই আমরা পরিবেশের প্রতি কুঠারাঘাত করছি, যখন আমাদের উচ্চাশা, আমাদের গাছ নিধন, আমাদের আয়েশি জীবন নানানভাবে উষ্ণায়ন বাড়াচ্ছে। উষ্ণায়ন থেকেই জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তন থেকেই দুর্যোগ। তো শৈশব থেকেই যেহেতু আমি গাছ লাগাচ্ছিলাম, এইসব দেখভাল করছিলাম, তো শৈশব থেকে আমার এই কাজগুলো শুরু করি। তো গাছ লাগাতে লাগাতে, বই পড়াতে পড়াতে আমি দেখেছিলাম, অনেক আগেই বুঝেছিলাম যে আরো নানানভাবে পরিবেশ মানুষেরই হাতে বিপর্যস্ত। যেমন মানুষ যেখানে সেখানে ময়লা ফেলে যাচ্ছেন, মানুষ প্লাস্টিক ফেলে যাচ্ছেন, অতিরিক্ত পলিথিন ব্যবহার করছেন। এগুলো কিন্তু মানুষের, প্রত্যেক ব্যক্তি মানুষেরই দায়বদ্ধতা ছিল, যখন প্রতিটি পরিবেশের নানান উপাদান থেকে আমাদের জীবন চালিত হয়। তখন আমরা যে পরিবেশকে নানানভাবে আঘাত করছিলাম, ধ্বংস করছিলাম। তো এই বিষয়গুলো আমি দেখলাম, যেহেতু আমি পড়েও ছিলাম পরিবেশ বিষয়ে, বই পড়তাম, প্রচুর পড়াতাম। তো এভাবেই আমার শুরু হয়েছে। আমার মনে হয় যে গোছালো ভাবেই শুরু হয়েছে, শৈশব থেকেই ভালো লাগা ছিল। হচ্ছে ভাইয়ের কাছে আমরা একটু শুনবো যে ভাইয়া যে কাজগুলো করে। তো একটু শুনবো ভাইয়ের কাছে যে ভাইয়া সকাল থেকে ওঠার পর কি কি কাজগুলো করে, ভাইয়ের কাছে একটু শুনবো। আমার ভোর হয় মূলত অন্ধকারের আগে, বলা যায় 4টায় আমার ভোর হয়। আমি তখন নামাজটা পড়েই আমি প্রস্তুত নিতে থাকি যে আমাকে আবার বাড়ির কাজগুলো সামলেই আবার আমাকে গ্রামে গ্রামে যেতে হবে, ময়লার বালতি নিয়ে জমা দিতে হবে, পরিয়ে গাছ দিতে। ফেরার পথে আমি কিছু প্লাস্টিক কুড়িয়ে নিয়ে সেগুলোতে এনে আবার চারা বানাই। তো এই জন্য আমি বলি যে অন্ধকার থাকতেই আমার ভোর হয়ে যায়। তো অনেক কাজ করার থাকে, আমি দেখেছি আমার অনেক কষ্ট হয়, শারীরিক কষ্ট, ঘাম, আমার হাতে পায়ে ক্ষত হয়ে যায়। কিন্তু আমি মনে হয় যে আমি যে সবার জন্য, পরিবেশ, প্রকৃতি এবং প্রতিটি প্রাণীর জন্য এই জীবন দিয়ে এতটুকু পারছি, এটা আমার কাছে মনের দিক থেকে খুবই আনন্দও কাজ করে, ইবাদতও মনে হয় যে উপরওয়ালা তো দেখছেন। হয়তো আমি উপেক্ষিত আমার কাজের প্রতি, ব্যক্তি আমি তো মারা গেলে আমরা হয়তো পচেই যাই, কি ভেনিশ হয়ে যায়, কিন্তু হচ্ছে যে আমি বারবার শুনেছিলাম যে আমার কাজগুলোকে স্বীকৃতি দেবে, আমার কাজগুলোর উপর পুরস্কার দেবে। সেটা আর হয়নি কখনো। হলে হয়তো আমার কাজগুলো আরো আলোচিত হতো, অনেক মিডিয়া বারবার এসে নিয়ে গিয়েছে, ন্যাশনাল পর্যায় থেকে আমার কাজগুলো বেরিয়েছে। তো তবু আমার কাজগুলো আমার ভালো লাগে, এবং সেই ভালো লাগার বসেই ইবাদতের মতো ভাবি বলেই আমি অন্ধকার থাকতে থাকতে কাজ শুরু করি, এবং দিন সারাদিন একটার পর একটা কাজ করতে করতে আমার আবার ক্লান্তি আসে। আমি 10টার আগেই ঘুমিয়ে যাই ক্লান্ত হয়ে কাজ করতে করতে, যাতে করে আমার গভীর ঘুম হলে আবার আমি সেই 3টে 4টায় জেগে উঠতে পারি। এভাবে আমার শুরু হয়, শেষ হয় প্রতিটা দিন। তো ভাইয়ের কাছে আরেকটু শুনবো যে ভাইয়া কিন্তু সকালবেলা হচ্ছে যে
শিশুদের পড়ানোর জন্য যায়। তো ভাইয়া সেখানে পড়িয়ে হচ্ছে যে গাছও মনে হয় ভাই আপনি ওদেরকে উপহার হিসাবে দেন। হ্যাঁ, আকাশতলার পাঠশালা। পাঠশালা ওইখানে হচ্ছে যে বস্তা দিয়ে সবাই বসে, ভাইয়া কিন্তু সুন্দরভাবে ওদেরকে পড়ায়। পড়ানোর পর যারা বই উপহার নেয়, বই নেওয়ার পর বই পড়ে ভাইয়াকে জমা দেয়, তাদেরকে ভাইয়া আবার গাছ উপহার দেয়। হ্যাঁ। জি না ভাইয়া? হ্যাঁ, গাছ উপহার দেয়। তারপর হচ্ছে ভাইয়া কিন্তু হচ্ছে যে বালতি নিয়ে যায়, বালতি দিয়ে হচ্ছে যে মাছ মাংসর যে ইয়া আছে, বাজার আছে, বাজারে এটা যে উদ্দিষ্টটা ময়লা আবর্জনাটা, হ্যাঁ, এটা কিন্তু ভাইয়া হচ্ছে নেওয়ার পর নিয়ে হচ্ছে যে ভাইয়া বালতিতে নিয়ে তারপর হচ্ছে আপনি বাসায় আনে হচ্ছে হাঁস মুরগি আছে যে এই হাঁস মুরগিকে নানান ভাবে রিসাইকেল করে হাঁস মুরগি এদেরকে খাওয়ার জন্য দেয়। তাহলে হচ্ছে ওটার কি- জন্য যদি গল্পটা একটু হ্যাঁ, শেয়ার করতে হ্যাঁ, দেন, অবশ্যই। সেটা হলো যে এটা প্রায় 4-5 বছর ধরেও এটাও আমি কন্টিনিউ করছি। গাছ লাগানো তো আমার 2 যুগ পার হয়ে যাবে। ওই যে বলছিলাম যে গাছ লাগাতে লাগাতেই পড়াতেই দেখলাম যে পরিবেশ নানানভাবে বিপর্যস্ত। তো আমি দেখলাম যে বাজারের সব ময়লাগুলি এনে ব্রিজের নিচে ফেলা হচ্ছে, ঠিক শহরে ঢোকার সামনেখানে। তো সেখানে আমি অনেক জায়গায় হাঁটলাম। আমি পরবর্তীতে আর কারো নাম নেইনি যে দ্বন্দ্ব লেগে যাবে, তাদের গোমর ফাঁস হয়ে যাবে। আমি অনেক জায়গায় গিয়েছিলাম যে ডাস্টবিন করে দিন, সরকারি জায়গায় অন্তত গর্ত করে দিন, বাজেট না থাকে, কিন্তু তারা কিছুই পারেননি। তখন আমি আবিষ্কার করলাম যে মাছ কাটার যে বিষয়গুলি আছে, মাছে নাড়িভুড়ি চর্বি কলিজাগুলি থাকে, সেগুলো মুরগি এবং হাঁসের খুবই প্রিয়। তো সেটা এনে আমি সহ আমি আরো কয়েকজন গরিব মানুষকে দিলাম পটাশিয়াম পারোম্যাঙ্গানেট দিয়ে জীবাণুমুক্ত করে। তারপরে আমি মুরগি কাটে, ওই ভাইয়েরা বললেন আমরা কি করব মামুন। তখন আমি দেখলাম যে মাছেরা ওই মুরগির ভুটি ঠুনিতে খাবার থাকে এবং সেগুলি খুবই পছন্দ করে এবং মাছের খুব দ্রুত বর্ধন হয়। তখন আমি ওটা আনা শুরু করলাম, এনে আমি নিজে দিয়ে দেখলাম যে মাছের দ্রুত বর্ধন হয় এবং আমি অনেককেই শিখাতে থাকলাম যে তোমরা নিয়ে যাও, তাৎক্ষণিক এটাকে জীবাণুমুক্ত করে রিসাইকেল করো, যাতে ব্রিজ পারে আর না ফেলে দুর্গন্ধ আর না হয়। তো যেই ভাবা সেই কাজ হলো, এখন অনেকেই নিয়ে যায়। বাজারের ময়লাকে আমি এভাবে চাহিদার পণ্যের তৈরি করে দিয়েছি, শিখিয়ে দিয়েছি। তো এই কাজটার কথাও যখন আমি ভাবি, এই জার্নিটায় আমার অনেক শারীরিক কষ্ট গিয়েছে, এখনো যায়, অনেকেই আমাকে কটু কথা বলেছে। তবু আমি যখন দেখি যে ব্রিজ পারে আগের মতো গন্ধ নেই, আগে বুক জ্বলে যেত এমনই দুর্গন্ধ ছিল, সেই গন্ধ নেই, তখন আমার কাছেও অনেক বড় পাওয়া মনে হয় এটা। তারপর হচ্ছে ভাইয়া এখান থেকে পড়ানো শেষ করার পর রাস্তা দিয়ে যখন যায়, তো ভাইয়াকে আমি দেখছি কিন্তু ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে ভাইয়া হচ্ছে একটা লাঠি দিয়ে যে প্লাস্টিক গুলো আছে, ভাইয়া কিন্তু এগুলো জড়ো করে ব্যাগের মধ্যে নিচ্ছেন। তো এটার কাহিনীটা কি আমি একটু শুনবো ভাই, আপনি এটা নেওয়ার পর আপনি কি করতেছেন, এটা একটু আপনার কাছে আমি শুনবো। আমি সবসময়ই বলি যে আমার কাজের সাথে পার্শ্ব কাজ যায়, যে আমি যখন বই পড়াতে যাই তখনই আমার ঝুড়িতে সবজির বীজও থাকে, চারা তো থাকেই। তো এইভাবে আমার একটা কাজের সাথে কিন্তু একাধিক কাজ যায়। তো ওই যে বলছিলাম যে মানুষ নানানভাবে পরিবেশকে বিপর্যস্ত করে তুলেছে। তো দেখলাম যে ওই যে প্লাস্টিক ফেলে যায় যেখানে সেখানে, তো ওটাও আমি অনেক ভাবলাম যে এই চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেটগুলো তো একটু বড়, এগুলোতে আমি বেশি সার মাটি দিতেই, আর এগুলো একই সাথে রিসাইকেল হয়ে যাক। বড় প্যাকেটগুলো তো টব বানিয়ে ফেলেছি, সেখানেই ফল দিচ্ছে। তো এটা আমার একই সাথে হলো দূষণ কমানোর একটা প্রয়াস চালাচ্ছি, একই সাথে হলো সেখানে চারা বুনে। আমি কি কখন চারা বানানো শুরু করলাম এই বিষয়েও আপনি আমাকে প্রশ্ন রাখতে পারেন, যে তখন আমি ওখানে চারা বসাই এবং বেশ ভালো, আমি চারাগুলোতে প্রচুর জৈব সার দিই, দিয়ে আমার চারাগুলি আরো নাদুস নুদুস হয়ে ওঠে। তো এভাবে আমার পরিবেশের কাজগুলো একটার সাথে আরেকটা সম্পর্কিত। তো আমি বলতে চাই যে কখন আমি নিজে চারা বানানো শুরু করলাম। তো আপনারা তো সবাই জানেন যে আমাদের এখানে চা বাগান এসেছিল আশার আলো নিয়ে। তো আমাদেরও ছোটখাটো চা বাগান আছে। তো আমি তো অনেক আগে থেকে মুরগি পালি, হাঁস মুরগি পালি, ওখান থেকেও আমি প্রচুর চারা দিয়েছিলাম। আর অনেক আগে আমি একটা পুরস্কার পেয়েছিলাম, ওটা প্রাইজ মানি শুধু ছিল, সেটা দিয়েও আমি প্রচুর বই কিনে পড়িয়েছি এবং চারা কিনে বিতরণ করেছি। তো আমি দেখলাম যে যখন চা পাতায় ধস নেমে এলো সিন্ডিকেটের কারণে, টি কারখানার মালিকদের অব্যবস্থার কারণে, তখন দেখা গেল আমার চলাই তো টানাপোড়েন, কিন্তু আমি থেমে থাকলাম না। আমি টি কারখানার মালিকদের কাছ থেকে কখনোই ডোনেশন নিইনি। আমি বলেছি আপনারা তো আমাদের গরিবদের রক্ত কি বলবো খুবই খারাপ করতে চান, তাহলে আমি আপনাদের থেকে নিতে পারি না, এইভাবে আমি ফিরিয়ে দিয়েছি।
আমি তখন নিজে চারা বানানো শুরু করলাম, এবং চারা বানাতে গিয়ে আমি ডাল কেটে চারা বানাচ্ছি, বীজ পুঁতে দিচ্ছি, দেশীয় ফলের বীজের প্রচুর চারা বানাচ্ছি, সবজির চারাও বানাচ্ছি। এবং আমি আরো আনন্দ, আমার কষ্ট হয়, দেখা গেল চারা আমি বিকেলে বানাই, বাড়ির কাজগুলো, কৃষি কাজগুলো সামলে চারা বানাতে বসছি, আমার হয়তো মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, আমাকে আবার গোসল করতে হয়। এই যে কষ্ট, এরপরও আমার মাঝে একটা আনন্দ ভর করে। এই যে চারা গজাচ্ছে, চারা নাদুস নুদুস হয়ে উঠছে, এবং প্রতিটি চারা গাছ এক একজন সৈনিক, জলবায়ু পরিবর্তনের দুর্যোগের বিরুদ্ধে এক একটি সৈনিক। বর্তমানে যে পরিমাণে আমাদের হ্যাঁ। তাপমাত্রা বেড়ে গেছে, হ্যাঁ। ভবিষ্যতে আল্লাহ না করুক হয়তো বেড়ে যাবে আরো বেশি। তো আমাদের যে গাছ নিধন করে ফেলতেছি, এর কারণে কিন্তু আমাদের জলবায়ু পরিবর্তনটা আরো বেশি হ্যাঁ। চেঞ্জ হচ্ছে। তো ভাইয়া কিন্তু এটা যেই উদ্যোগটা নিয়েছে সে অনেক আগে থেকেই, আমাদের সবারই কিন্তু এগিয়ে আসা উচিত, সবাইকে গাছ লাগানো উচিত। গাছ এভাবে কেটে ফেললে এখন যে পরিমাণে গরম পড়তেছে, তাপমাত্রা যেভাবে চেঞ্জ হচ্ছে, এভাবে কিন্তু আমাদের জনসাধারণের অনেকটাই মানে বেগপ্রাপ্ত হচ্ছে, জনজীবনের বেগপ্রাপ্ত হচ্ছে, পশু পাখিদেরও বেগপ্রাপ্ত হচ্ছে। তো আমরা সবাই হচ্ছে গাছ লাগাবো, আপনারা সবাই গাছ লাগাবেন। তারপর ভাইয়ের কাছে আরেকটু শুনুন। তো ওইভাবেই আমার কাজগুলো প্রতিদিনই একই রকম। তো সারা বছর প্রতিদিনই আমি চারা বানাই, চারা উপহার হিসেবে বিতরণ করি। তো বইগুলো আপনি বলছেন উপহার না, বইগুলো আমি চেঞ্জ করে দিয়ে করাই। আমি বাড়িতেও চেঞ্জ করে দিই। অনেক বাড়িতে বড়রা পাঠক আছেন, তাদের কাছে বই আছে, ওদের শেষ হলে আমি চেঞ্জ করে দিয়ে আবার আমার হাতে চারা উপহার দেই। আবার আমার আকাশতলার পাঠশালার ক্লাসে আমার এই যে প্রকৃতির পাঠাগার, এটা আমাদের বাড়ির বাইরের উঠোনে, আমি এখানে ভোরে বই নামিয়ে দিই, আবার সন্ধ্যায় তুলে রাখি। দৌড়ের উপরে আমি এসবও করি। তো যারা এখানেও নিয়মিত পড়তে আসে তাদেরও আমার হাতে চারা গাছ উপহার দেই। তো আমি এভাবে আমার কাজে কেটে যায়। বাস্তবতার মুখোমুখি হয়ে আমি এখন বলে দিতে পারি যে দেখছেনই তো যে আমার কাজে কাজে কেটে যাচ্ছে। এবং যখন আমি দেখি যে বিপর্যস্ত মানুষের জীবন, মানুষেরই মাঝে, মানুষেরই কারণে, এবং মানুষ এত ধুরন্ধর, এখন মানুষ কেবল কাকে ঠকিয়ে কে এগিয়ে যাবে, এই যে একটা ধুরন্ধর অবস্থা, হঠকারী অবস্থা, তখন আমি পিছনে থেকেও, হয়তো আমি তাদের থেকে পেছনে, আমি বাড়ি গাড়ির মোহ করিনি, আমার এখনো কিছু করা হয়নি নিজের জন্য, তবু আমার মনে হয় যে আমি মানুষের জন্য তো প্রতিটা দিন নানানভাবে করে যাচ্ছি। এবং আমার আরো কিছু কাজ আছে, আপনারা হয়তো দেখেছেন যে আমি রাস্তায়ও প্রচুর শৌচালয় করেছি, যে দুর্ঘটনা প্রবণ ছিল। একবার তো রাস্তায় বৃষ্টির পানি জমে থাকে, সেসব যেমন সরাই, নালা কেটে দেই। আবার ঝাড় জঙ্গলগুলি কি হয়, উপরে এসে পড়ে এবং দেখা যায় না মানুষ যে সাইড দেখে। সেই জঙ্গল কাটতে কাটতে একবার আমার নখের ইনফেকশন হয়ে আঙুলটাই কেটে ফেলার হইলেও পরে নখ তুলে ফেলা হলো। এখন আমার পায়ের নখগুলি সারা বছর ইনফেকশন। এই যে আমার কষ্টের জায়গাগুলো, তো আমার তবু আমার কাছে ইবাদতের মতো মন ভরে ধরা দেয়। আমি পারছি সেই ধুরন্ধর সময়ে, সেই পরিবেশগত বিপর্যস্ত সময়ে, আমি তো সবার জন্যই পারছি। হয়তো আমার অনেকের মতো অনেক কিছু নেই, এগুলো আমার দুঃখের কথা। হয়তো আমাকে সরল পেয়ে আমাকে ঠকিয়ে যায়, আমি গাছ দিয়ে যাই, এই জন্য দেখা গেল যে আমাকে পারিবারিক ভাবেও কেউ হেনস্থা করে, যেহেতু পাঁচশো লোকে কিছু কথা বলে। এটা হচ্ছে যে মানুষের বলার কাজ মানুষ বলবেই। এটা হচ্ছে যে ভাই আপনি কিন্তু মানে সবার মন জয় করতে পারবেন না, সবার মনের মতো হইতে পারবেন না। তো ভাইকে আমরা অবশ্যই বলবো যে ভাই যে এই মহৎ কাজ করতেছে, ভাই এগিয়ে যাক, আমরা সবসময় পাশে আছি। আর একটা দুঃখের বিষয় কি, ভাইয়াকে কিন্তু এখনো ওইভাবে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। আমরা এটা চাই যে ভাইয়া যে এই মহৎ কাজটা করতেছে, এটা আমাদের সরকার থেকে হোক, মানে যেভাবে একটা স্বীকৃতি অন্তত দেওয়া দরকার। না, আমাকে বলতে আমার কাজগুলোকে, হ্যাঁ, এই কাজগুলো চর্চিত হয়। অনেক তো মিডিয়া আছে, কিন্তু লেখালেখি হয়, শেষ পর্যন্ত কি হয়। আমাদের উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, তেঁতুলিয়া উপজেলা, আমাদের ভাইয়ের যে মহৎ কাজগুলো, এগুলো যেন স্বীকৃতি পায়, আপনারা একটু দেখবেন। আর আমাদের তো অনেক মিডিয়াই আছে, আপনারা অবশ্যই দেখবেন। সবাই তো এসে ভিডিও করলে, লেখালেখি করলেই হবে না। ভাইয়ার কাজগুলো যেন স্বীকৃতি পায়, তারপর ভাইয়ার এই কাজগুলো যেন বাংলাদেশের সবাই দেখতে পারে, শুধু বাংলাদেশেই না, ওয়ার্ল্ডের মধ্যে যেন সবাই দেখতে পায়, সবাই যেন এগিয়ে আসে এই কাজগুলো করার জন্য। তো এই পাশে আপনারা দেখতে পারতেছেন যে ভাইয়া একটা চিলে কোঠার মতো করছে। ভাইয়াকে একটু বলবো, ভাইয়ার হচ্ছে এখানে বই আছে ছোট থেকে বড় করে, কিন্তু হচ্ছে যে বড়দের বই, সবারই বই আছে এখানে। হচ্ছে আপনারা আসলে অবশ্যই এখান থেকে বই নিয়ে এখানে পড়তে পারবেন। ছোট বাচ্চারা আছে এই পাশে,
এই পাশে দোলনা আছে, দোলনাতে হচ্ছে যে ওরা বই নিয়ে পড়তেছে ওদের মতো। এখানে কিন্তু ভাইয়া একটা সুন্দর, ভাইয়ার বাসার উঠোনে বাইরের বাইরে আর কি, বাইরে বাইরে। বাড়ির বাইরে এখানে এত সুন্দর একটা চিলে কোঠার মতো বানাইছে, আপনারা দেখেন একটু। তারপর হচ্ছে যে এই আমাদের যে ইতিহাস এই পাশে এগুলো এখানে আছে, 6 দফার যে কর্মসূচিটা ছিল সেটার। তারপর হচ্ছে এই পাশে মানে বিভিন্ন আর কি মুক্তিযোদ্ধার যে সেক্টর কমান্ডারগণ, তারপরে এই পাশে এগুলো। মানে ভাইয়া কিন্তু অনেক জ্ঞানের, মানে জ্ঞানের ভান্ডার বলা যায়, তাই না ভাইয়া? জ্ঞানের ভান্ডার এখানে একটা তৈরি করে রাখছে, ছোট থেকে বড় সবার জন্যই। পরিবেশের কাজগুলো আমার, গাছ বোনা, বিতরণ, বই পড়ানো, এই কাজগুলো আমার খুব মায়ার। তো আমার এটাই যে আমি নীরবে নিভৃতে এভাবেই মাটির পথে এভাবেই সাইকেল চালিয়ে আমি কাজ করে যেতে চাই। আর বাংলাদেশ হোক, বহির্বিশ্ব হোক, তারা যেন বুঝেন যে কেন যে সময়টায় পরিবেশ প্রকৃতি বিপর্যয়ের মুখে, সে সময়টায় কেউ এভাবে কেন কাজ করছে এবং এটা কেন জরুরি। এই তো বড় কথা। এই তো, ধন্যবাদ। তো ভাইয়াকে ধন্যবাদ আমাদের এত কষ্ট করে আপনার ব্যস্ত সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো আপনাদেরকেও ধন্যবাদ ধন্যবাদ। ভাইয়া।